বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিঝুম আছি নিঝুম স্যার বিজ্ঞান একাডেমির সঙ্গে। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিঝুম স্যার বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, আর অধ্যায়টার নাম হচ্ছে গতি। আমরা জানি গতি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পদার্থবিজ্ঞান বইয়ে, কারণ প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে গতি থেকে আমাদের একটা সৃজনশীল থাকেই। আজকে আমরা এই গতি অধ্যায়ের বোর্ড বইয়ের যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এই গতির বিভিন্ন অঙ্ক আছে সৃজনশীল, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও করব। তাহলে আজকে গতি অধ্যায় যদি শুরু করি, গতিতে প্রথম যে টপিকটা আসছে, গতি কি বা গতি কাকে বলে। গতির সংজ্ঞাটা এমন যে সময় সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে বলা হয় গতি। যেমন আমি যদি বলি এই মার্কারটা এখানে আছে, এইখান থেকে আমি এইখানে নিয়ে আসলাম, তাহলে এই যে মার্কারটা এইখান থেকে এইখানে গেল, সময় চলতেছে, সাথে তার অবস্থার পরিবর্তন হইল। এই সময়ের সাথে যে অবস্থার পরিবর্তন হলো এটাই হলো গতি। আর যদি এর উল্টাটা হয়, যেমন মার্কারটা আমি এখানে রেখে দিলাম, সময় চলতেছে, অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, সময় সাপেক্ষে যদি অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে বলি আমরা স্থিতি। এরপরে আছে আমাদের পরম গতি, পরম স্থিতি। পরম গতি বলতে কি বুঝি? কোনো গতিশীল বস্তু কণা চিরকাল যদি গতিশীল থাকে তাকে বলি আমরা পরম গতি। যেমন পৃথিবী সূর্যের চারদিকে অনবরত ঘুরতে আছে, পৃথিবী কিন্তু এক সেকেন্ডের জন্য থামে না, অনবরত পৃথিবী ঘুরতে আছে, এটা হচ্ছে পরম গতি। আর পরম স্থিতি হচ্ছে গিয়ে কোনো স্থিতিশীল বস্তু চিরকাল যদি স্থির থেকে, কোনো স্থিতিশীল বস্তু চিরকাল যদি স্থির থাকে তাকে বলা হয় পরম স্থিতি। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে এভারেস্ট যে পর্বতটা আছে, এটা কিন্তু আজকে থেকে 100-200 বছর আগে স্থির ছিল, এখনো স্থির আছে এবং কি আশা করি ভবিষ্যতে স্থিরই থাকবে। তাহলে এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকলো, এটাই হচ্ছে গিয়ে আমার পরম স্থিতি। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা একটু বলে রাখি, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি। প্রসঙ্গ বিন্দুটা এমন হচ্ছে গিয়ে যে বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। যে বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। যেমন আমার দুইটা হাত, এই একটা হাত এখানে আর এই একটা হাত এখানে, তাহলে আমার এইখান থেকে এই হাত আর এই হাতের দূরত্ব সমান নয়, এই হাতের অবস্থান কাছে আর এই হাতের অবস্থান হচ্ছে দূরে। তাহলে এখানে আমি হচ্ছে প্রসঙ্গ বিন্দু, মানে আমার সাপেক্ষে আমার হাতের দূরত্ব আমি বা অবস্থান নির্ণয় করতেছি, এটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে আমি হচ্ছে এখানে প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ বিন্দু বলতে আমরা বুঝলাম যে যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এরপরে আছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে যদি আমরা যাই, প্রথমে আসে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি বলতে কি বুঝি? সোজা পথে যে গতি সেটা হচ্ছে সরলরৈখিক গতি। যেমন ছাদের উপর থেকে একটা বল আমরা নিচের দিকে ফেলে দিলাম, এটা সোজা নিচের দিকে পড়তে থাকে, এটা সরলরৈখিক গতি। বা ট্রেন লাইনে ট্রেন চলতেছে, এটা সোজা যাইতেছে, এটা একটা সরলরৈখিক গতি। তার মানে সোজা পথে বা সরল পথে যে গতি বা সরল পথে গতিশীল বস্তুর যে গতি সেটাই হচ্ছে সরলরৈখিক গতি। তারপরে আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অনবরত ঘুরতে থাকে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন হতে পারে, যেমন এটা একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু অনবরত ঘুরতেছে, এই অনবরত ঘুরতেছে, এটি হচ্ছে ঘূর্ণন গতি। যেমন আমরা ছোট সময় খেলতাম, একটা রশ্মি দড়ির মাথায়
ইটের টুকরা বা একটা কাপড়ের মাথায় ইটের টুকরা বা ওই মাটি বাইদা এটা এভাবে ঘুরাইতাম, এটা এরকম একটা বিন্দুকে কেন্দ্র করে অনবরত এটা ঘুরাইতাম, ঘুরতেই থাকতো, তাহলে এটা একটা ঘূর্ণন গতি। বা ফ্যান ঘুরে, ফ্যানের গতি হতে পারে একটা ঘূর্ণন গতি। মানে যদি কোনো কিছু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অনবরত ঘুরতে থাকে তাকে বলা হয় ঘূর্ণন গতি। তারপরে আসি চলন গতি। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এর সকল কণা একই সময়ে একই দিকে যায়, সেটাকে বলি চলন গতি। যেমন এই মার্কার, এটা অসংখ্য কণা দ্বারা গঠিত। এই মার্কারের গতিটা যদি এমন হয় যে এর সকল কণা একই সময় একই দিকে যায়, তাহলে সেটা হচ্ছে চলন গতি। তারপরে আসি পর্যাবৃত্ত গতি। এই গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বলতে বুঝি কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, মানে কোনো গতিশীল বস্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তাকে বলি আমরা পর্যাবৃত্ত গতি। তাহলে সংজ্ঞাটা আমি আবার বলতেছি, যদি কোনো গতিশীল বস্তুকণা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তাকে বলি পর্যাবৃত্ত গতি। যেমন এক্সাম্পল দেওয়া যায় ঘড়ির কাঁটার গতি। দেয়াল ঘড়ির কাঁটার যে গতিটা আছে এটা একটা পর্যাবৃত্ত গতি, কারণ দেয়াল ঘড়ির মিনিটের কাঁটাটা এখন যেখানে আছে ঠিক 1 মিনিট পরে আবার ঘুরতে ঘুরতে আবার ওই জায়গায়, আবার 1 মিনিট পরে আবার একই জায়গায় আসছে। এই দেয়াল ঘড়ির কাঁটাটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে এবং কি প্রতি 1 মিনিট পর পর ওই একই জায়গায় আসতেছে এবং একইভাবে অতিক্রম করতেছে। তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা পারফেক্ট উদাহরণ। কারণ পর্যাবৃত্ত গতিটা আমরা সংজ্ঞাটা এইভাবে বলছিলাম যে কোনো গতিশীল বস্তু কণা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তারপর যদি যাই সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির সংজ্ঞাটা হচ্ছে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাকে বলা হয় সরল স্পন্দন গতি। আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন দোলনার গতি। দোলনার গতি একটা সরল স্পন্দন গতি। তোমরা যারা এই দোলনায় দোল খাইছো বা যে বিভিন্ন পার্কে দোলনা থাকে, দোলনার মধ্যে কাউরে একজনের বসাইয়া, সেটা হইতে পারে তোমার প্রিয় মানুষ, তারে বসে ধাক্কা দিলা, এই দোলনা একটা দিকে গেল, একটা সময় পরে আবার তোমার কাছে ফিরে আসলো, আবার ধাক্কা দিলে আবার গেল, আবার আসলো। এই যে দোলনার গতিটা, এটা পর্যায়কালে অর্ধেক সময় যায় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় যায় তার বিপরীত দিকে, যা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির পরে যদি আমরা যাই, এরপরে আছে স্কেলার রাশি। স্কেলার রাশি বলতে কি বুঝি, যে সকল রাশিকে মান ধারায় সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না বা দিকের প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে যে সকল রাশিকে মান ধারায় সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন যদি জিজ্ঞেস করি তোমার ঘড়িতে এখন সময় কত, সময় রাত 10টা, এখানে কিন্তু দিক বলতে হয় না যে উত্তর দিকে রাত 10টা, দক্ষিণ দিকে রাত 10টা, এরকম বলতে হয় না। আমি জিজ্ঞেস করছি এখন সময় কত, তুমি বললে রাত 10টা, তার মানে আমি যে প্রশ্ন করছি এটা সঠিক উত্তর পেয়ে গেছি, রাত 10টা। এই যে 10টা এটা হচ্ছে মান, এর সাথে দিক বলার কোনো প্রয়োজন পড়ে নাই, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। আর যদি ভেক্টর রাশিতে যাই, ভেক্টর রাশি কাকে বলে, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে দিকটাও প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি, যেমন আমি ফুলবাড়িয়া শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পড়াই, এটা আমাদের যে ফুলবাড়িয়া থানা আছে, থানা থেকে 100 মিটার পূর্ব দিকে এটার অবস্থান।
এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই শহীদ স্মৃতি স্কুলের অবস্থান কোথায়, আমি যদি তাকে বলি যে এটা তো ফুলবাড়িয়া থানা থেকে 100 মিটার দূরে, তাহলে ফুলবাড়িয়া থানার এখানে গিয়ে সে 100 মিটার যদি উত্তর দিকে যায় তাহলে স্কুল পাবে না, 100 মিটার যদি সে দক্ষিণ দিকে যায় তাহলে পাবে না, কিন্তু 100 মিটার পূর্ব দিকে যদি যায় তাহলে সে স্কুলটা পাবে। তাহলে তাকে যদি সঠিক উত্তরটা দিই তাহলে আমার এভাবে বলতে হবে যে ফুলবাড়িয়া থানা থেকে 100 মিটার পূর্ব দিকে, যেখানে 100 মিটার হচ্ছে মান আর পূর্ব হচ্ছে দিক, তাহলে মানের সাথে দিকটা আমার উল্লেখ করতে হচ্ছে। তাহলে এটি বলছি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে দিক উল্লেখ করতে হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন সরণ একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। এরপরে যদি আমরা যাই দূরত্ব, দূরত্বের সাথে সম্পর্কিত আরেকটা আছে সরণ, দূরত্ব এবং সরণ। যেমন আমার অবস্থান এতে আছে, এ থেকে অবস্থান আছে এতে, এ থেকে চললাম বিতে, বি থেকে যাই সিতে, ডি। এটা যদি হয় 10 মিটার, 10 মিটার, 20 মিটার, 10 মিটার। তাহলে আমি এ থেকে, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এ থেকে বিতে গেলাম 10 মিটার, বি থেকে সিতে 10 মিটার, সি থেকে ডিতে 20 মিটার, আবার ডি থেকে ইতে 10 মিটার। মোট যে পথ আমি অতিক্রম করলাম এটা হচ্ছে মোট, এগুলো যোগ করলে হবে 50 মিটার। মোট পথ অতিক্রম করলাম এটা হচ্ছে 50 মিটার। আবার যদি এ থেকে ই পর্যন্ত এটা সরাসরি একটা নির্দিষ্ট দিকে যদি আমরা দিই, এটা এ থেকে ই পর্যন্ত এখানে ধরো আছে 30 মিটার, এ থেকে ই পর্যন্ত আমি এদিক দিয়ে ঘুরে আসলাম, আমার হচ্ছে গিয়ে 50 মিটার। এ থেকে ইতে যদি আমি সরাসরি আসি তাহলে হচ্ছে 30 মিটার। তাহলে এটা কিভাবে, বস্তু চলার সম্পূর্ণ যে পথ এটাকে বলা হয় দূরত্ব, বস্তু চলার সম্পূর্ণ পথকে বলা হয় দূরত্ব। যেমন আমি এখান থেকে বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে বাজারে গেছি, এই বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে আমি যতবার গেছি, যেমন রুম থেকে বের হয়ে প্রথম ছিলাম দক্ষিণ দিকে, তারপরে ঘুরছি উত্তর দিকে, সিঁড়িতে নামছি, রাস্তায় গেছি, মানে এক একবার এক এক দিকে ছিলাম, এক একবার এক এক দিকে ছিলাম, এবং কি যতটুক পথ অতিক্রম করছি এইখান থেকে বাজার পর্যন্ত, এই টোটাল পথকে বলা হয় আমার দূরত্ব। আর দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নাই, কারণ আমি যে টোটাল দূরত্ব অতিক্রম করছি এইখান থেকে বাজার পর্যন্ত 30 মিনিট সময়ে যে রাস্তাটুকু আমি গিয়েছি, তখন যাওয়ার সময় আমি রাস্তা ডানে গিয়েছি, বামে গিয়েছি, এক একবার এক এক দিয়ে গেছি, এখানে নির্দিষ্ট কোনো দিক আমার ছিল না। তাহলে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নাই। আমরা একটু আগে স্কেলার রাশি আর ভেক্টর রাশি পড়ছি, ওইখানে স্কেলার রাশিরও নির্দিষ্ট কোনো দিক ছিল না, তাহলে দূরত্বেরও নির্দিষ্ট কোনো দিক নাই, দূরত্ব স্কেলার রাশি। আচ্ছা, তাহলে দূরত্বের সংজ্ঞাটা যদি আমরা এভাবে বলি, বস্তুর চলার সম্পূর্ণ পথকে বলা হয় কি দূরত্ব। আচ্ছা, আর সরণ, সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর আদি এবং শেষ অবস্থার মধ্যবর্তী পার্থক্যকে বলা হয় সরণ। যেমন আমি এতে ছিলাম, শেষে ইতে আসলাম, এটা হচ্ছে আমার আদি অবস্থান আর এটা হচ্ছে আমার শেষ অবস্থান। আর এরকম যদি সোজা একটা সরল রেখা দেই তাহলে একটা দিকে হবে, এখানে অন্য কোনো দিক হওয়ার সুযোগ নেই। তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর আদি এবং শেষ অবস্থার মধ্যবর্তী যে পার্থক্য সেটাই হচ্ছে আমার সরণ। তাহলে সরণে নির্দিষ্ট দিক বলছে, তাহলে এটা তো অবশ্যই দিক আছে, তাহলে নির্দিষ্ট দিক আছে এবং একটা মানও আছে। দিকের সাথে মান আছে, মান এবং দিক কোনটার আছে, ভেক্টর রাশির, আমরা একটু আগে পড়ছি। তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা দেখলাম দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। এখানে একটা প্রশ্ন এরকম থাকে যে, তার আগে আরেকটু বলে নিই আমরা, এই যে সরণ, সরণের সংজ্ঞাটা এরকম বলছি, নির্দিষ্ট দিকে বস্তুর আদি এবং শেষ অবস্থার মধ্যবর্তী পার্থক্যকে বলা হয় সরণ। এখন
আমি এখানে আছি, একটু পরে এখানে আসছি। তো ওটা ছিল আমার আদি অবস্থান, আর এটা হলো আমার শেষ অবস্থান। আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী যে পার্থক্য সেটি হচ্ছে সরণ। আচ্ছা, এখন আমি এইখানে ছিলাম, এখান থেকে এইদিকে ঘুরছি, ঘুরে 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 আবার এইখানে এসে দাঁড়াইছি। তাহলে এই যে টোটাল পথ অতিক্রম করলাম ঘুরে, এটা হচ্ছে আমার দূরত্ব। আর আমি যেখানে ছিলাম ঘুরে আসাবার সেইখানেই দাঁড়াইলাম। তাহলে আমার আদি অবস্থান যেখানে ছিল শেষ অবস্থান ওইখানে আছে। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী কোনো পার্থক্য নাই। তাহলে সরণের মান কি হবে? শূন্য হবে। যেমন আমরা যদি এটা চিত্র দেব যে এরকম, যেমন এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এদিকে ঘুরে ঘুরে বি পয়েন্টে গিয়ে আবার আস্তে আস্তে আমি আবার এ পয়েন্টে চলে আসছি। তাহলে এইখান থেকে আমি যাত্রা শুরু করে এদিক দিয়ে ঘুরে টোটাল যে পথ অতিক্রম করলাম এটুকু হচ্ছে আমার দূরত্ব। তাহলে আমি প্রথমে ছিলাম এতে, আবার ঘুরে শেষে আছি এতে। এখন যদি বলা হয় আমার সরণ কত, সরণের সংজ্ঞা বলছি, আদি এবং শেষ অবস্থার মধ্যবর্তী পার্থক্য। আদি বলতে আগেও আমি এখানে ছিলাম, শেষও আমি এখানে আছি, কোনো পার্থক্য আছে? নাই। তাহলে সরণের মান হবে 0। একটা প্রশ্ন এরকম থাকতে পারে যে কোনো বস্তুর দূরত্ব শূন্য না হলেও সরণ শূন্য হতে পারে। মানে কোনো বস্তু, গতিশীল বস্তু হোক আর যাই হোক, এটার দূরত্ব শূন্য না হলেও সরণ শূন্য হতে পারে। কিভাবে? দূরত্ব কখনো শূন্য হবে না। আমি যদি 2 কদমও চলি, এটি আমার দূরত্ব হয়ে গেছে। তাহলে আমি যাই পথ চলবো সেটাই আমার দূরত্ব। সেটা সামনে যাই, পিছনে যাই, ডানে বামে যেদিকেই যাই, সেটা হচ্ছে দূরত্ব। আর সরণ বলতে বোঝাইছে আদি এবং শেষ অবস্থার মধ্যবর্তী পার্থক্য। এখন আমি যে পথ অতিক্রম করলাম সেটা হচ্ছে দূরত্ব। এখন এইখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে আমি এইখানে আসলাম। তাহলে আদি আর শেষ অবস্থার মধ্যবর্তী পার্থক্য নাই, তার মানে সরণের মান শূন্য। এর জন্য বলা হয়েছে দূরত্ব শূন্য না হলেও সরণ শূন্য হতে পারে বা সরণ শূন্য হয়। তারপরে যদি যাই আমরা দ্রুতি এবং বেগ। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর যদি টেবিলে লিখি আমি, দ্রুতি ইকুয়াল দূরত্ব বাই সময়। কারণ দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর আমরা ফিজিক্সের ভাষায় জানি যে কোনো কিছুর হার বললে তাকে আমরা সময় দ্বারা ভাগ করি। যেমন দ্রুতি বলছে দূরত্বের পরিবর্তনের হার, তার মানে দূরত্বের যেহেতু পরিবর্তনের হার, তাহলে দূরত্বকে পরিবর্তনের হার, হার বললে কি সময় দ্বারা ভাগ, তো দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? দ্রুতি পাই। আমরা যেহেতু একটু আগে পড়ছি দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নাই, শুধু মান ছিল। দূরত্ব স্কেলার রাশি, দূরত্বের সাথে যেহেতু দ্রুতির সম্পর্ক, দ্রুতিও একটা স্কেলার রাশি। এরপর আছে বেগ। বেগ বলতে বুঝি বেগ হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। বেগের সংজ্ঞাটা এরকম হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। যেমন আগেরটা পড়ছিলাম সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি, আর এখন একটা হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে সরণের পরিবর্তনের হার, তাহলে হার বললেই এই সরণকে কি দ্বারা ভাগ? সময় দ্বারা ভাগ। দ্রুতি এবং বেগ তাদের দুইজনকে প্রকাশ করে আমরা বি দ্বারা, এদের একক হচ্ছে এমএস ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। দ্রুতির মাত্রাও যা, বেগের মাত্রাও তাই। দ্রুতির একক এবং বেগের একক সেম। একক হচ্ছে এমএস ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। তারপরে যে আমরা ত্বরণ এবং মন্দনে। ত্বরণ বলতে কি বুঝি? ত্বরণ কাকে বলে? বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। যেমন একটা বস্তু, যেমন একটা মোটর সাইকেল চলতেছে, যখন স্টার্ট করে তখন তার বেগ স্টার্ট করার আগে স্থির থাকে। মোটরসাইকেল স্টার্ট করছে, চলতেছে, বেগ বাড়তেছে, 5, 10, 15, 20 এভাবে বাড়তেছে। এই যে বেগ বাড়তেছে,
এই বেগ বাড়লে আমার ত্বরণ হয়। যেমন এই জন্য বলা হয়েছে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আবার ঠিক যদি উল্টাটা বলি, বেগ বৃদ্ধি না বলে হ্রাস বলি, বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। ত্বরণ হচ্ছে প্লাসের মান আর মন্দন হলে হবে মাইনাসের মান। মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণও বলতে পারি। যদি ত্বরণকে আমরা সাধারণত প্রকাশ করি অ্যাসিলারেশন এ দ্বারা প্রকাশ করি, ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা। এই ত্বরণের মান যদি প্লাস আসে সেটা ত্বরণ, আর এর মান যদি কখনো মাইনাস আসে তাহলে সেটা হবে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। আর সংজ্ঞাটা এভাবে বলি আমরা, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলি ত্বরণ, আর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। ত্বরণের একটা সূত্র আছে আমরা জানি, ত্বরণ A ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি ত্বরণ অ্যাসিলারেশন প্রকাশ করি এর দ্বারা, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে এটা বাংলা সূত্র যদি এরকম বলি, তাহলে ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, বা এটাকে গাণিতিকভাবে লিখলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি।